আমাদের সকলের প্রিয় দেবযানী ঘোষের স্মৃতির উদ্দেশ্যে মিডনাইট হরার স্টেশন, থ্রিলার ল্যান্ড এবং বিভা পাবলিকেশনের মিলিত প্রয়াসে শুরু হয়ে গেছে এক অভিনব গল্প প্রতিযোগিতা, দেবযানী ঘোষ স্মৃতি গল্প প্রতিযোগিতা দ্বিতীয় বর্ষ। আপনার লেখা সেরা গল্পটি আর দেরি না করে এবার পাঠিয়েই দিন submit@maidStation.com এই ইমেল অ্যাড্রেসে। তবে গল্পের বিষয় বাধ্যতামূলকভাবে থ্রিলার, হরর, ফ্যান্টাসি, অ্যাডভেঞ্চার ইত্যাদি জনরের অন্তর্গত হতে হবে। এবারেও প্রতিযোগিতায় বিজয়ী প্রথম 25টি গল্প বই আকারে প্রকাশিত হবে বিভা পাবলিকেশন থেকে এবং প্রথম 5টা গল্পের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। প্রতিযোগিতার বিষয়ে সমস্ত নিয়মাবলী জানতে চোখ রাখুন আমাদের ডেসক্রিপশন বক্সে। গ্রেম রিপার বা মৃত্যুর দূত সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা প্রায় প্রতিটি ধর্মে, সভ্যতায় বা কালচারে এর দেখা মেলেই। যখন আপনার জীবন সায়াহ্নে এসে উপস্থিত হয়, তখন মৃত্যুর কালো জগৎ থেকে সে নেমে এসে আপনার আত্মাকে মৃত্যুর পরের জগতে নিয়ে যেতে চায়। সেই ভয়ঙ্কর এন্টিটির মুখোমুখি এবার হতে চলেছে স্বনামধন্য প্যারানর্মাল ইনভেস্টিগেটর রেভারেন্ড রুদ্র সোম। তিনি কি পারবেন এই অসম যুদ্ধে জয়লাভ করতে, নাকি এটাই হতে চলেছে তার জীবনের শেষ মিশন? জানতে চাইলে শুনতে থাকো কৌশিক সামন্তর লেখা প্রফেসর সোম সিরিজের নতুন গল্প প্রফেসর সোম ও পাহাড় চূড়ার আতঙ্ক। আকাশের চাঁদটা সত্যি কি অপূর্ব, তাই না? তোমার থেকে বোধহয় একটু কম। এখনো কি তোমার আমাকে পাওয়া নিয়ে কোনো সন্দেহ আছে জন? এই অতি প্রশংসাগুলো কিন্তু বিয়ের আগে অবধি ঠিক ছিল। প্রশংসা তো করিনি লুসি, যেটা সত্যি আমি কেবল সেটাই বলেছি। প্রথমে তোমাকে রাজি করানো, তারপর তোমার বাড়ির লোকেদের রাজি করানো। সত্যি ক্রমাগত ভালোবাসার অগ্নি পরীক্ষা দিতে দিতে এতদিনেও যে পুড়ে ছাই হয়ে যায়নি, এই কথাটাই মাঝে মাঝে বিশ্বাস হয় না। আমাকে মাফ করো জন, আমি বড্ড অবুঝ ছিলাম। আজ বুঝি তোমাকে তোমার ভালোবাসার সঠিক মূল্য দিতে পারিনি আমি। আমায় মাফ করো। আরে আমি তো একটু ইয়ার্কি করছিলাম। পাগলি কোথাকার। এই শোনো, আমি বোকা সে কথা আমি মানছি, কিন্তু এত বড় আহাম্মকও আমি নই যে বিয়ের প্রথম রাতে নতুন বউকে আমি কাঁদাবো, বুঝলে? না না, এবার চোখের জলটা মুছো তো, চোখের জলটা মুছো না। লুসি, তাকাও আমার দিকে, তাকাও একবার। এই তো, চলো না আমরা সবটা ভুলে গিয়ে নতুন করে আবার শুরু করি। আজকের এই বিশেষ রাতটাকে অমর করে রাখি। চলো না। পাহাড় চূড়ার এই নির্জন পারিবারিক কাঠ বাংলোটা তো আমি আজকের বিশেষ রাতটার জন্যই বেছে নিয়েছি। কি গো পারবে তো আজকের এই বিশেষ রাতটাকে বিশেষ করে কাটাতে? কি গো লুসি, তাকাও আমার দিকে, তাকাও। এটা কিন্তু তুমি ঠিক করোনি জন। কেন লুসি? এই নির্জন উন্মুক্ত প্রান্তর, এই হিমশীতল বাতাস, এই অজানা গাছের ছায়া দিয়ে ঢাকা এত সুন্দর কাঠবাড়িটা তোমার পছন্দ হয়নি লুসি? কি গো, তোমার পছন্দ হয়নি? দু চোখ মেলে দেখো লুসি, কেউ কোথাও নেই, শুধু তুমি আর আমি। সাক্ষী বলতে শুধু ওই চাঁদটা। এখানে লজ্জা নেই লুসি,
এখানে ঘৃণা নেই, ভয় নেই, শুধু আছে ভালোবাসা, শুধু ভালোবাসা লুসি। সেই সভ্যতার শুরুর অ্যাডাম আর ইভের মতো আমরা আজ স্বাধীন, আমরা আজ মুক্ত লুসি, নিজেদের মতন করে লুসি। না, তা নয় জন, কিন্তু তোমাদের পরিবারের শোনা ওই অভিশাপটা। গুলি মারো অভিশাপকে লুসি, শয়তান তো দূর, আজ স্বয়ং পরম পিতাও আমাকে আর তোমাকে আলাদা করতে পারবেন না, কিছুতেই না। তুমি কম্বলটা শক্ত করে জড়িয়ে এখানে একটু বসো, আমি আর একটা ওয়াইনের বোতল নিয়ে আসছি, এক্ষুনি আসছি লুসি, একটু বসো। মৃদু হেসে লুসি সম্মতি জানালে জনাথন হাঁটতে থাকে কাঠ বাংলোর দিকে। বিয়ের প্রথম রাতের ঔরসে আবিষ্ট তারা কেউই খেয়াল করে না আকাশের ওই বোবা চাঁদটা ছাড়াও আরও একজোড়া চোখ তাদের দেখে চলেছে ক্রমাগত। একটা লোক, পরনে তার বিশাল এক কালো জোব্বা, মুখটা ঢাকা রয়েছে একটা কাপড়ের ঢাকনা দিয়ে, হাতে ধরা এক অদ্ভুত বাঁকানো দণ্ড, পাথরের চাতালের ওপর একটা মখমলে বিছানা, তার ওপর আদুল গায়ের এক নারী। চাঁদের আলোর কৃপণ ছটা সেই নারী শরীরের গোপন বিভাজিকাগুলোর রহস্যময়তাকে আরও বাড়িয়ে তুলেছে যেন। আর সেই মেয়েটার মুখটা, কি প্রশান্তি সেখানে, কি কি সুন্দর সেই মুখ। যুগ যুগ ধরে একইভাবে তাকিয়ে থাকতে ইচ্ছা করে সেদিকে, ভালোবাসতে ইচ্ছা করে, আপন করে নিতে ইচ্ছা করে, কিন্তু হা প্রভু, তার কর্তব্য যে কি নিষ্ঠুর, কি নির্মম। যুগ যুগ ধরে সে একই কাজ করে চলেছে, তবে আজ সময়ের কর্তব্য পালনে তার হাত কাঁপছে কেন প্রথমবার? না, ইতিমধ্যে অনেক দেরি হয়ে গিয়েছে। সময়ের কালোচক্র বড়ই নিষ্ঠুর, সামান্য মুহূর্তের হেরফেরও প্রলয় আনতে সক্ষম। সামান্য মাথা নাড়ে ওই কালো জোব্বাওয়ালা লোকটা, মুখের পর্দাটা খানিকটা সরে যায়, মুখ দেখা না গেলেও চাঁদের আলোয় চোখ দুটো দেখা যায়। সেখানে প্রথমবার যন্ত্রণা চিকচিক করছে যেন, অদ্ভুত একটা শিরশিরে আওয়াজ করে একটা র্যাটল স্নেককে দেখা যায় সেই জোব্বাওয়ালার পাশ থেকে বেরিয়ে আসছে। মুহূর্ত থমকে সে ফিরে তাকায় জোব্বাওয়ালার চোখের দিকে, যেন অনুমতি খোঁজে, আর পর মুহূর্তেই হিস হিসিয়ে এগিয়ে চলে পাথরের চাতালে শুয়ে থাকা সেই নগ্ন দেহ মেয়েটার দিকে, লুসির দিকে। জন আসতে এতক্ষণ দেরি করছে কেন? বাইরের শান্ত আবহাওয়াটাও যেন কেমন অশান্ত হয়ে উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, যেন ঝড় আসতে চলেছে। সে কি করবে? তবে কি সে জনাথনের কাছে উঠে যাবে? কিন্তু এভাবে, এই অবস্থায় ভাবতে থাকে লুসি। দূরে গাছের মাথায় বিকট শব্দে একটা বাজ এসে পড়ে। মুহূর্তের জন্য আলোকিত হয়ে ওঠে সেই পাহাড় চূড়া। ভয়ে মুখ ঢেকে ফেলে লুসি, তাই সে দেখতে পায় না একটা বিষাক্ত সাপ কিভাবে লকলকে জিভ বের করে তার উন্মুক্ত উড়ুর ওপর আছড়ে পড়তে চলেছে, আর কিভাবেই বা একটা কালো রোমশ হাত শেষ মুহূর্তে গিয়ে সাপটাকে ধরে ফেলেছে, আর তার অমানসিক শক্তিতে পিষে ফেলেছে সাপের হাঁ করা মুখটা। গোটা ঘটনাটা একটা নিমেষে ঘটে যায়। এর বিন্দুমাত্র টের পায় না লুসি, শুধু তার মনে হয় কে যেন তার ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলল। এইমাত্র গায়ের কম্বলটাকে আরো শক্ত করে জড়িয়ে নেয় সে। না, এবার সে সত্যি সত্যি ভয় পেতে শুরু করেছে। হায় ঈশ্বর, জনাথন যে কেন ওই শ্মশানপুরীতে আনতে গেল তাকে। আবার একটা বিকট শব্দে বাজ এসে পড়ে, ঝলসে ওঠে চারিদিক। সেই কালো জোব্বাওয়ালা ছাড়াও আর এক অদ্ভুত পোশাকওয়ালা মানুষকে দেখা যায় কয়েক মুহূর্তের জন্য।
তার দুটো চোখ যেন নরকের গনগনে আঁচ। তার ঢেউ খেলানো চুলটা মাথার দুপাশে দুটো শিঙের আকার ধারণ করেছে। পায়ের পাতা দুটো অদ্ভুতভাবে বাঁকানো। পৃথিবীর সমস্ত অন্ধকার যেন সেই রহস্যময় কায়ার মুখে এসে জড়ো হয়েছে। তোমার অপরাধের শাস্তি তুমি পাবে পুত্র। ল্যাটিন ভাষায় বিড়বিড় করে ওঠে সেই আগুন চোখা। পর মুহূর্তেই বাতাসে মিলিয়ে যায়। তবে কালো জোব্বাওয়ালা সেটা ঠিকই শুনতে পায়, কিন্তু তার যে আর কিছুই করার নেই। এখন বড্ড দেরি হয়ে গেছে যে। সে মাথা নাড়তে নাড়তে ধীর পায়ে এগিয়ে যায় সেই কাঠ বাংলোর দিকে, যেখানে জনাথন এখনো চোর কুঠুরির মধ্যে তার ফ্যামিলির ওয়াইন সেলফ থেকে খুঁজে চলেছে সবথেকে স্পেশাল, সবথেকে পুরনো ওয়াইনের বোতলটা। তার এই মুহূর্তের সবথেকে প্রয়োজনীয় মানুষ লুসির জন্য। পোলপেরো, কর্নওয়েল। ইংল্যান্ড থেকে পুলিশ কাল রাতে এক মানসিক ভারসাম্যহীন যুবককে গ্রেপ্তার করেছে, যে রোজ রাতে বুড়ো বুড়িদের জানলাতে গিয়ে একটা কালো জোব্বাওয়ালা পোশাক পরে দাঁড়িয়ে থাকত, ভয় দেখাতো। খবরটা আমিও পড়েছি, বললেন প্রফেসর সোম। প্রতি শনিবারের মতো এই শনিবারেও সকাল সকাল প্রফেসরের বাড়িতে খাতা পেন নিয়ে হাজির হয়েছি নতুন প্লটের আশায়। চা খেতে খেতে খবরের কাগজের পাতা উল্টাচ্ছিলাম, এই খবরটা চোখে পড়ল। কিন্তু প্রফেসর, শুধুমাত্র একটা কালো জোব্বাওয়ালা লোককে দাঁড়িয়ে থাকতে দেখে ভয় পাওয়ার কি আছে? শুধুই কালো জোব্বাওয়ালা লোক নয় হে কৌশিক, ওদের দেশে ওই অদ্ভুত দর্শন মূর্তিকে বলে গ্রিম রিপার। আর ভয় পাওয়ার যথেষ্ট কারণ আছে বই কি। একটু খুলে বলুন তো ব্যাপারটা। বলবো ভায়া, বলবো। আগে কড়াইশুটির কচুরি আর আলুর দমটা আসুক, তারপর শুরু করছি। চায়ের কাপটা নামিয়ে রেখে গায়ের চাদরটা ভালো করে জড়িয়ে একদম রেডি হয়ে রইলাম প্রফেসরের নতুন গপ্প আর গরম গরম কচুরির আশায়। ওভারকোটের পকেট থেকে ঘড়িটা বের করে একবার দেখে নিল ভিক্টর। রাত ঠিক 2টো। পারফেক্ট টাইমিং, মনে মনে ভাবল সে। পুরো বরফের চাদরে মোড়া রাস্তা, মানুষ তো দূর, একটা কুকুরকেও দেখা যাচ্ছে না আশেপাশে, একদম নির্জন চারিদিক। তবে ওভারকোটের পশম ভেদ করে আসা হিম শীতল বাতাসে অবশ্য হাড়ে যে সশব্দ কাঁপুনিটা ধরাচ্ছে, তাতে রাতের নির্জনতা বিঘ্ন হতে পারে বইকি। এই সময় কোথায় ফায়ার প্লেসের ধারে লেপের তলায় গভীর ঘুমে আচ্ছন্ন থাকার কথা, আর সে কিনা হাইপোথ্যালেমিয়ার আশঙ্কা নিয়ে এই তুষার প্রান্তরে ঘুরে মরছে, ভাবল ভিক্টর। কিন্তু সত্যি সত্যি তার আর কিছু করার নেই। নিছক মজা হিসেবে শুরু করা একটা খেলা কিভাবে কখন যে একটা নেশায় পরিণত হয়ে গেল, সে উত্তর তার আজও অজানা। আর তাই তো উত্তর খুঁজে পেতে মাঝে মাঝেই রাতের নির্জনতায় বেরিয়ে পড়তে হয় এভাবে। সামনের মোড়টা পেরোলেই ওই বুড়ো ওক গাছের পাশে পড়বে এভারসন পরিবারের দোতলা বাড়িখানা। চারপাশটা আরেকবার ভালো করে দেখে নিল সে। না, সাবধানের মার নেই। কাঁধের ব্যাগ থেকে লোহার আঁকশি লাগানো দড়িটা বের করে আনে ভিক্টর। এরপরে এটার সাহায্যে দোতলার বারান্দায় উঠতে হবে। তারপর টুক করে ঘুমন্ত বৃদ্ধ এভারসন দম্পতির শোয়ার ঘরের জানলাটা খুলে ফেলতে হবে। ব্যাস, কেল্লাফতে। এই কাজের প্রত্যেকটা স্টেপ তার মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, আগে বেশ ভয় লাগতো, কিন্তু এখন বেশ মজাই লাগে। আসলে ঘুমন্ত বুড়ো মানুষগুলো হঠাৎ করে ঘুম ভেঙে চোখের সামনে মৃত্যুকে দেখে ফেলে যে অসহায় আর্তচিৎকারটা জোরে, সেটা বেশ তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করে ভিক্টর। ওই মুহূর্তে মৃত্যুর থেকেও নিজেকে বেশি শক্তিশালী মনে হয় তার। ঝুল বারান্দায় উঠে আসে ভিক্টর।
অভ্যাস মতো ব্যাগ থেকে বের করে আনে কালো আলখাল্লা আর সেই বাঁকানো লাঠিটা। এইবার সে সম্পূর্ণ প্রস্তুত। হাতের আঁকশিটা দিয়ে জানালার তলায় একটা মোচড়, আর উঠে আসবে পাল্লাখানা। আর তারপরেই কিন্তু কিন্তু ও কি নিজের চোখকে বিশ্বাস করতে পারে না ভিক্টর। এই প্রথমবার একটা নতুন ঘটনার সম্মুখীন হচ্ছে সে। বিছানায় শুয়ে এভারসন দম্পতির ঠিক মাথার কাছে দাঁড়িয়ে আছে একটা কালো ছায়া। গায়ে তার চাপানো একটা মাথা ঢাকা বিকট আলখাল্লা আর হাতে ধরা বাঁকানো দণ্ড। ঠিক তার মতোই, তবে কি তার মতো অন্য কেউ এই অসহায় বুড়ো বুড়িগুলোকে জীবনের ভয় দেখানোর মজার খেলায় নেমেছে? ভাবতে থাকে ভিক্টর। জানলাটা খোলার সময় বোধহয় একটুখানি টুক করে আওয়াজ হয়ে গিয়েছিল। সেই ছায়ামূর্তি এবার ঘুরে দাঁড়ায় ভিক্টরের দিকে। ও কি ভয়ঙ্কর সেই চোখ দুটো! সময় যেন সেখানে থমকে গিয়েছে। সে চোখের তারা নেই, নেই সাদা কোনো অংশ, কিছু নেই সেখানে। শুধু শূন্যতা আছে, আছে শুধু নীরবতা, আছে শুধু মৃত্যু। ভয়ে নিজের চোখ দুটো ঢেকে ফেলে ভিক্টর। এই দৃশ্য আর সে সহ্য করতে পারে না। পেপারে কিন্তু লিখেছে যে পুলিশ যাকে ধরেছে সে নাকি বারবার বলে যাচ্ছে বুড়ো এভারসনের মৃত্যুর জন্য সে নাকি দায়ী নয়, অন্য কেউ নাকি আগে থেকেই তাদের ঘরে ছিল। দেখেছি ব্যাপারটা, কিন্তু কি জানো কৌশিক, যা হয় তা ঘটে না, আর যা ঘটে তার অনেকটাই হয় না। ছোকরা গ্রিম রিপার সেজে ভয় দেখাতে গিয়ে শেষ অবধি তারই দেখা পেয়েছিল কিনা কে বলতে পারে। রিপোর্টে তো বলেইছে পুলিশ যখন ছেলেটাকে ধরে সে ফুল উন্মাদ, অথচ তাকে সেদিনের আগে পর্যন্ত কেউ পাগল হিসেবে চিনত না। কিন্তু আচ্ছা, এবারে গ্রিম রিপার সম্বন্ধে একটু ডিটেলসে বলুন না প্লিজ, মানে খুব একটা কিউরিওসিটি হচ্ছে। ওয়েস্টার্নে গ্রিম রিপার, কেল্টিকে আনকভ, ইসলামে মালাখ আল মত, ক্যাথলিজমে আর্চ এঞ্জেল, জুডাইজমে ম্যাভেথ, আমাদের হিন্দুইজমে যমদূত ইত্যাদি বিভিন্ন উপকথায় বিভিন্ন নামে ডাকা হয় বটে, তবে এক কথায় বলতে গেলে এরা সাক্ষাৎ মৃত্যুর দূত। এদের কাজটা হলো প্রাণীর মৃত্যুর পর হয় আত্মা বা স্পিরিটকে তার বর্তমান প্রাণহীন দেহ থেকে বার করে এনে নরকে ফিরিয়ে আনা, যেখানে আত্মা তার ইহজন্মের কৃতকর্মের ফলটল ভোগ করে আর কি। মানে এক কথায় ইহলোক আর পরলোকের মধ্যে ব্যালেন্স মেনটেন করে এরা। সাংঘাতিক পাওয়ারফুল। ওই হাতে ধরা দণ্ড বা লাশো দিয়ে প্রাণশক্তিকে সিঞ্চন করে তারা। তা আপনি কোনোদিনও এসবের পাল্লায় পড়েছিলেন নাকি? পড়লে তোমার সামনে বসে উত্তর দিতে পারতাম কি আজ? হে না, মানে আমি ঠিক ওভাবে বলতে চাইনি। মানে আপনার জীবনের কোনো ঘটনায় এদের সাথে কখনো এনকাউন্টার হয়েছে নাকি? গল্পের রসদ খুঁজছ? তা বেশ, বলি তাহলে। আমি তখন ছিলাম ইংল্যান্ডে। চার্চের একটা কাজে আমাকে প্রিস্টলে বলে একটা গ্রামে যেতে হয়েছিল। সেখানে 5টা কি 6টা সস্তার কাঠের চেয়ার টেবিল, তাতে বসে আছে কয়েকজন স্থানীয় লোক। টিমটিমে বাল্বের আলো, আলো আধারিতে দুটো বেহারা খাবার পানীয় এইসব পরিবেশন করছে। গ্রাম্য সরাইখানা যেমন হয় তেমনই আর কি। দেওয়ালের এক কোণে ছোট্ট একটা বার, টুলে বসে সেখানে ঢুলছে সরাইখানার মালিক এডগার। প্রায় প্রতি টেবিলেই একের অধিক লোক। চাপা স্বরে তারা নিজেদের মধ্যে কী সব যেন আলোচনা করে যাচ্ছে। কেবলমাত্র একটা টেবিল বাদ দিয়ে সেখানে একটা মাত্র লোক বসে। তার পরনের দামি পোশাক আর চুলের রং জানান দিচ্ছে যে সে স্থানীয় ব্যক্তি হতে পারে না। সরাইখানার দরজায় একটা আওয়াজ হয়। সবাই আলোচনা থামিয়ে সেদিকে তাকায়, যেন কিছু অধীর আগ্রহে অপেক্ষা করছে তারা। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে এক ব্যক্তি,
কালো লম্বা ওভারকোট, মাথায় টুপি। বাকিরা বোধহয় খানিকটা নিরাশী হয়, তারা আবার নিজেদের আলোচনায় ফিরে যায়। ধীর পায়ে সেই আগন্তুক সরাইখানার মালিকের সামনে এসে দাঁড়ায়। ইয়েস, কিভাবে সাহায্য করতে পারি আপনাকে? রাতে থাকার জন্য আমার একটা রুম চাই। আপনাকে দেখে তো এদেশীয় বলে মনে হচ্ছে না। কোনো পরিচয়পত্র আছে? চার্চের একটা শংসাপত্র রয়েছে, এই যে। রেভারেন্ড রুদ্র সোম, ভারতীয়। এখানে চার্চের কোনো কাজে এসেছিলেন বুঝি? হ্যাঁ, তবে কাজটা এখানে নয়, এখান থেকে আরও একদিনের পথ, প্রিস্টলেতে। আর আজ রাতটা বিশ্রামের জন্য এখানে থাকতে চাই। অবশ্যই রেভারেন্ড, আমি এক্ষুনি ব্যবস্থা করে দিচ্ছি। এই, কে আছিস? এনাকে 7 নম্বর ঘরে নিয়ে যা। যা। সরাইখানার মালিককে ধন্যবাদ জানিয়ে একটা ছোট ছেলের পিছু পিছু দোতলার পথ ধরেন প্রফেসর সোম। রাস্তায় খুব ধকল গিয়েছে, জামা কাপড় লাল ধুলোয় ম্রিয়মান। রুমে ঢুকেই চানটা করে নিতে হবে। মনে মনে ভাবেন প্রফেসর সোম। না, প্রফেসর সোম অনেক চেষ্টা করলেন, কিন্তু এই ভর সন্ধেবেলায় ঘুমানো সম্ভব নয় তার পক্ষে। যদিও কাল সকাল সকাল বেরিয়ে আবার বাস ধরতে হবে। বিছানায় অনেকক্ষণ এপাশ ওপাশ করে উঠে পড়লেন তিনি। না, এই ভর সন্ধেবেলা ঘুমানো সম্ভব নয়। না, একটা ফাইন স্কচ প্রয়োজন। দেখি। নিচে নেমে প্রফেসর দেখলেন যে মোটামুটি সব টেবিলই ভর্তি, শুধু একটা মাত্র টেবিল ছেড়ে। আর সেখানে যিনি একা একা বসে রয়েছেন, ভদ্রলোক বোধহয় স্থানীয় নন, অন্তত বেশভূষা তাই বলছে। এক্সকিউজ মি, আমি কি এখানে বসতে পারি? হ্যাঁ, বসতে নিশ্চয়ই পারেন। ইটস এ ফ্রি কান্ট্রি আই গেস। কিন্তু কি? প্রফেসর সোম চেয়ারে বসতে বসতে প্রশ্ন করলেন সেই আগন্তুক লাল চুলের ব্যক্তিকে। কিন্তু ওদের মতো প্রশ্ন করা চলবে না, কিংবা জিজ্ঞাসু দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকা চলবে না আমার দিকে। কাদের মতো? মাফ করবেন, আপনার কথা আমি কিছুই বুঝতে পারছি না। কিন্তু ও, আপনি ওদের দলে নন তাহলে? না 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 না, দেখুন, আপনার কোথাও ভুল হচ্ছে বোধহয়। আমার নাম রুদ্র সোম। আমি একজন ভারতীয়, চার্চের সঙ্গে যুক্ত আছি, আর এখানেও ওই সূত্রেই আসা। টানা প্রিস্টলেতে যেতে শরীরের ওপর ভয়ানক চাপ পড়ে যাবে, তাই এই ভেবেই মাঝপথে সেন্ট মন্টিয়াসের এই ছোট্ট গ্রামে, ছোট্ট সরাইখানায় আজ আমার রাত্রিবাস। মাফ করবেন, গত কয়েকদিন ধরে আমার সাথে ঘটে চলা কিছু ঘটনার জন্য আমার মানসিক স্থিতি কিছুটা ঠিক নেই আর কি। এনিওয়ে, আমার নাম স্যামুয়েল জোন্স। আমি একটা বড় ল ফার্মের অ্যাডভাইজার হিসেবে কাজ করি। শহুরে ক্লায়েন্টদের ব্যবসা এক্সপ্যানশনের জন্য গ্রামেগঞ্জে পারফেক্ট প্রপার্টি খুঁজে বেড়ানো আমার কাজ। আমার এই কাজে আই এম ওয়ান অফ দ্য বেস্ট। তো সেই সূত্রেই সেন্ট মন্টিয়াসে আসা। আর তারপর কথা বলতে বলতে কিছুটা অন্যমনস্ক হয়ে গেলেন স্যামুয়েল। তারপর সেন্ট মন্টিয়াস আর আমাকে ছাড়ল না। ঠিক বুঝলাম না মিস্টার স্যামুয়েল। আমার গল্প আপনি শুনতে চান মিস্টার সোম? বিশ্বাস করবেন তো? অবশ্য আপনারা চার্চের লোক, আপনাদের আশা করি ভালোই লাগবে এসব। বলি দেখুন না, বাকিটা পরম পিতার উপর ছেড়ে দিন। পরম পিতা, আলোর অধিকর্তা। ভালোই বলেছেন কথাটা, কিন্তু এখানে তো অন্ধকার ছাড়া কিছু নেই মিস্টার সোম। এনিওয়ে, আমার গল্পটা আমি বলবো, শর্ত একটাই, কাউন্টারে রাখা ফাইনেস্ট স্কচটা কিন্তু আমাকে খাওয়াতে হবে বদলে। ব্যাস এই ব্যাপার? বেশ, তো সে কথাই রইল। চেয়ার থেকে ইশারা করলেন প্রফেসর সোম ওয়েটারের দিকে, কিন্তু একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলেন তিনি।
আশেপাশের টেবিলের প্রত্যেকটা লোক, কাউন্টারে বসে থাকা সরাইখানার মালিক এডগার, এমনকি সেই ওয়েটারটাও অলরেডি তাদের টেবিলের দিকেই তাকিয়ে আছে, স্যামুয়েলের ভাষায় যাকে বলে চোখে এক অনন্ত জিজ্ঞাসা নিয়ে। ওদের ইগনোর করুন, ওরা তাকিয়ে আছে আমার মূর্খামির দিকে, ওরা মুখিয়ে আছে আমার অন্তিম পরিণতির জন্য। গ্লাসে চুমুক দিয়ে বলে উঠলেন স্যামুয়েল, ভালো স্কচ হচ্ছে ভালো বন্ধুর মতো, যত বয়স বাড়বে তত বন্ধুত্বের আমেজ আসবে, কি বলেন? আগে হ্যাঁ, সে বিষয়ে তো কোনো সন্দেহই নেই, কিন্তু এই সরাইখানার বাকি লোকেদের আপনার দিকে তাকিয়ে থাকা, তাদের এই অনন্ত জিজ্ঞাসা কিংবা আপনার এই অন্তিম পরিণতি, সব বিষয়গুলো কীরকম চক পাকিয়ে যাচ্ছে যে। বলছি জানেন, আজ থেকে ঠিক 5 দিন আগে যখন সেন্ট মন্টিয়াসে এসেছিলাম, স্বপ্নের মতো লেগেছিল চারিদিকে ছোট্ট ছোট্ট টিলা পাহাড় আর জঙ্গলে ঘেরা এই সুন্দর গ্রামটাকে। কিন্তু কখন যে সেই স্বপ্নই দুঃস্বপ্নে পরিণত হয়ে গেল তা বুঝতেও পারলাম না। আগেই বলেছি আমার কাজটা সম্বন্ধে, প্রপার্টি ডিলিংয়ে আমার বেশ সুনামই আছে, তাই এই জায়গায় এসে ডিল ফাইনাল করতে আমার খুব বেশি সময় লাগেনি। কিন্তু ওই কিন্তুটাই যে কাল হলো মিস্টার সোম। এই সরাইখানা থেকে বেরিয়ে বাঁ দিকে গেলে বেশ কিছু তো যাওয়ার পর একটা ফার্ম হাউস পড়ে। নিঃসন্তান মালিক বুড়ো রুথের পক্ষে তার বড় ফার্ম হাউস চালানো সম্ভব ছিল না, তাই সে শহরে গিয়ে আমাদের কোম্পানির সাথে যোগাযোগ করেছিল, সেই সূত্রেই আমার এখানে আসা। তা যাই হোক, বুড়ো রুথের ফার্ম হাউস আমার বেশ ভালোই লাগলো। বিশাল এরিয়া জুড়ে বিস্তৃত সেই ফার্ম, এখানে ঠিকঠাক সেট আপ করলে ভালো রিটার্ন পাওয়া যাবে। অফিসিয়াল ডকুমেন্টে সই সাবুত করে রুথের বাড়িতে ওই ছোট্টখাটো একটা মহাভোজ খেয়ে আমি আর রুথ বাগানে আরাম কেদারায় বিশ্রাম নিচ্ছিলাম। অস্তগামী সূর্য, দূরে ছড়িয়ে থাকা জঙ্গলের মাথায় আলো আঁধারি, আর বুড়ো রুথের নিজের ফার্মের বানানো ওয়াইন। সময়টা যেন থমকে গেছিল। ঠিক তখনই স্যামুয়েল কিছুটা থমকে গেলেন যেন। ঠিক তখনই কি মিস্টার স্যামুয়েল? ঠিক তখনই দূর পাহাড়ের ওপর ওই ছোট্ট কাঠের বাড়িটা আমার নজর পড়ল, জানেন। ও কথা ভুলেও ভাববেন না মিস্টার স্যামুয়েল, ওদিকে তাকালেও চরম অভিশাপ নেমে আসতে পারে আপনার উপরে। চাপা গলায় বলে উঠল বুড়ো রুথ। এক্সকিউজ মি? অবাক বিস্ময়ে প্রশ্ন করলেন মিস্টার স্যামুয়েল। ওই পাহাড়ের উপরের বাড়িটা, আপনি ওটাই দেখছেন তো? হ্যাঁ, আমি ওটাই দেখছিলাম। ওটা শয়তানের বাড়ি সাহেব, ওটা শয়তানের বাড়ি। ওর দিকে তাকানো বা ওর সম্বন্ধে কথা বলাও পাপ। যত সব গ্রাম্য কুসংস্কার, ধুস। আপনারা শহরের মানুষ সাহেব, বিজলি বাতির উজ্জ্বল আলোতে অনেক অন্ধকার আপনাদের চোখ এড়িয়ে যায়, কিন্তু এখানকার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা সাহেব, সম্পূর্ণ আলাদা। এখানে অন্ধকার নামতেই ওই কালো জঙ্গল আর ওই নির্জীব পাহাড়ও কথা বলে ওঠে। হ্যাঁ, কথা বলে ওঠে, ওরা কথা বলে ওঠে। ওইসব ছাইপাশ ভেবেই তো তোমরা এত পিছিয়ে আছো। ওই পাহাড়ের ওপর কি সুন্দর একটা ডেস্টিনেশন হতে পারে জানো? কি বিশাল একটা বিজনেস এক্সপেনশন হতে পারে, কোনো আইডিয়া আছে তোমার? আপনি কি ওই পাহাড়েই যাওয়ার পরিকল্পনা করছেন? অবশ্যই। এসেই পড়েছি যখন একটা বিজনেস ডিলের সাথে, আরেকটাও করে নি। সেটা শয়তানের সাথে হলেই বা মন্দ কি? শুনে রাখ, তুই যদি এই পরিকল্পনাই করে থাকিস তবে জেনে রাখ, শয়তানের আগে আমি তোর প্রাণ নিয়ে নেব। হ্যাঁ, আমি তোর প্রাণ নিয়ে নেব। বুড়ো রুথের শরীরে যেন
অসুর ভর করেছে। দু হাতে এসে চেপে ধরল স্যামুয়েলের গলা। ঘটনার আকস্মিকতায় স্যামুয়েল যেন পাথর হয়ে গিয়েছেন। কি করবেন তিনি বুঝে উঠতে পারছেন না। আমার সর্বস্ব কেড়ে নিয়েছে ওই পাহাড়, সর্বস্ব কেড়ে নিয়েছে। আর কারোর কোলের সন্তানকে আমি হারিয়ে যেতে দেব না, কিছুতেই দেব না। ওই শয়তানের হাত লাগার আগে আমি তোকে শেষ করে দেব। তোর গলা টুটি টেনে ছিঁড়ে নেব, আমি তোর গলা টুটি টেনে ছিঁড়ে নেব। ওই বুড়ো হাড়ে যে এত জোর থাকতে পারে স্বপ্নেও কল্পনা করেননি স্যামুয়েল। ঘটনার আকস্মিকতায় হতবম্ব হয়ে যান তিনি। পরে হুঁশ পেয়ে এক ঝটকায় বুড়ো রুথকে মাটিতে ফেলে তার গলার উপর চেপে বসেন। ওই খুনি পাহাড় আমার সর্বস্ব কেড়ে নিয়েছে সাহেব, আমার সর্বস্ব কেড়ে নিয়েছে। আপনি যাবেন না সাহেব, আপনি ওখানে যাবেন না, যাবেন না সাহেব। গেলে আপনার অবস্থা আমার ছোট্ট ছেলেটার মতো হবে সাহেব, আমার ছোট্ট ছেলেটার মতো হবে। ওই পাহাড় সবাইকে নিজের কাছে টেনে নেয় সাহেব, সবাইকে নিজের কাছে টেনে নেয়। আপনি যাবেন না সাহেব, আপনি যাবেন না। হাউ হাউ করে কাঁদতে থাকে বুড়ো রুথ। মাথায় এক রাস চিন্তা নিয়ে সরাইখানায় ফিরে আসেন স্যামুয়েল। এর আগেও ক্লায়েন্টদের জন্য প্রপার্টি অনুসন্ধানে অনেক অভিশপ্ত এলাকা, অনেক হানাবাড়ির চৌকাঠে রাত কাটাতে হয়েছে তাকে। সুতরাং এই অভিজ্ঞতা তার কাছে একদম নতুন তা বলা যায় না। কিন্তু এবারে এই ব্যাপারটা তাকে যেন একটু বেশি ভাবিয়ে তুলেছে। কারণ তিনি এমন কাউকে পাচ্ছেন না যে কিছুটা হলেও তাকে এই জায়গার সম্বন্ধে কিছু তথ্য দিতে পারে, আলোর হদিস দিতে পারে। সরাইখানার মালিক এডগারকে এই ব্যাপারে জিজ্ঞাসা করলে রীতিমতো অসম্মানিত হতে হয়। এডগার তো তাকে পারলে গলা ধাক্কা দিয়ে তখনই সরাইখানা থেকে বের করে দেয়। অবশেষে এক বুড়ো মাতালকে দিয়ে কার্য উদ্ধার হলো স্যামুয়েলের। বুড়ো ফ্রিতে পাওয়া মদের ঘোরে অবশেষে বলল সেই কাহিনী যাকে ঘিরে পাহাড় চূড়ার এই আতঙ্ক ছড়িয়েছে। তা সে বুড়ো মদের ঘোরে বেহুশ হওয়ার আগে যে অংবং বলে গেল তার সারমর্ম করলে এটাই দাঁড়ায়, বহু যুগ আগে সেন্ট মন্টিয়েসে দুটো খুব ধনী পরিবার বাস করত। দুটো পরিবারই খুব প্রভাবশালী ছিল, তাই কিছু না কিছু নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। অথচ বিধাতার কি অদ্ভুত পরিহাস, সেই পরিবারের দুটো ছেলেমেয়ের মধ্যে নাকি প্রেম ঘটে যায়। বহু বাধা বিপদ, হাসি কান্না ঝগড়া বিবাদ পেরিয়ে তারা শেষ পর্যন্ত দুটো পরিবারকে এক করে বিয়ের জন্য রাজিও করিয়ে ফেলে। কিন্তু এখানেই নেমে আসে দুর্ভাগ্যের কাল রাত্রি। মধুচন্দ্রিমার জন্য নবযুগল তাদেরই এক পরিবারের বানানো ওই পাহাড় চূড়ার কটেজে গিয়েছিল। দুদিন পেরিয়ে যাওয়ার পরেও তারা নিচে নামছে না দেখে উভয় পক্ষের বাড়ির লোকই ওপরে যায়, কিন্তু কেউই আর ফিরে আসে না। এমনকি পরবর্তীকালে সেই নবদম্পতি এবং দম্পতির সন্ধানে যারাই ওপরে গেছিল তাদের কাউকেই আর ফিরে আসতে দেখা যায়নি। এমনকি স্থানীয় প্রশাসন থেকেও এই ব্যাপারে অনুসন্ধান চালিয়ে লোকাল শেরিফ আর তার টিমের ওই টিলা পাহাড়ে রাতারাতি উধাও হয়ে যাওয়া ছাড়া না কিছু পাওয়া যায়নি। সেই থেকেই স্থানীয়দের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে যে ওই পাহাড় নাকি শয়তানের পাহাড়। যে একবার ওই পাহাড়ের রাস্তা ধরবে তাকে শয়তান টেনে নরকে নিয়ে যাবে। সেন্ট মন্টিয়েসের ওই পাহাড় জনসাধারণের কাছে একটা অচ্যুত জায়গা আজও। ওই রকম একটা নির্জন পাহাড়ের ওপর একটা ছোট্ট হোটেল আর একটা ছোট রেস্তোরাঁ। উফ, ক্লায়েন্টকে কি সুন্দর প্যাকেজই না বিক্রি করা যাবে, মনে মনে ভাবলেন স্যামুয়েল। কিন্তু তার আগে জানতে হবে যে ওই পাহাড়ের উপর বাড়িখানা কার, কার মালিকানা আছে ওই সম্পত্তির ওপরে। সেন্ট মন্টিয়াসের লোকজনের যা ভাব দেখা গেল তাতে ওই
ওই পাহাড়খানা নিয়ে অন্তত তাদের কাছ থেকে বেশি কিছু জানা যাবে বলে মনে হয় না। সেটা অবশ্য কোনো সমস্যাই নয়। শহরে ফিরে এই ইনফরমেশন জমি দপ্তর থেকে জোগাড় করতে বেশি বেগ পেতে হবে না তাকে। কিন্তু এসবের থেকেও যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হলো প্রথমে নিজের চোখে পাহাড় চূড়াটা দেখে আসা। তবেই না ক্লায়েন্টকে কনভিন্স করানো যাবে। কারণ শুধু প্রাকৃতিক বৈশিষ্ট্যই নয়, টিলাটা ঘিরে স্থানীয়দের মধ্যে যে ভয় আর রহস্যের মিথটা রয়েছে সেটাও ভাঙা প্রয়োজন বই কি। এখানে কারো কাছে কিছু সাহায্য তো পাওয়া যাবেই না, বরং কিছু জানতে চাইলে বিপদ হতে পারে। তাই ভোরবেলা কাউকে না জানিয়ে ছোট্ট একটা ব্যাগে প্রয়োজনীয় কিছু জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লেন স্যামুয়েল। গন্তব্য সেই রহস্যময় পাহাড় চূড়া। কালকেই পাহাড়ে ওঠার রাস্তাটা দেখে নিয়েছিলেন তিনি। মান্টিয়াস এল মালেমসেট, একটা জং ধরা টিনের বোর্ড। ল্যাটিন ভাষায় সাবধান বাণীটা চোখে পড়ল স্যামুয়েলের। কাঁটা তারের বেড়া টিলার শেষ আর সমতলের শুরুর মাঝে। সামনে শয়তান, তোমাকে সতর্ক করা হচ্ছে। যত সব গ্রাম্য কুসংস্কার, মনে মনে হাসলেন স্যামুয়েল। কাঁটা তারের বেড়া টপকাতে খুব বেশি বেগ পেতে হলো না তার। বেড়ার এপারটা এসে একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। কাঁটা তারের এপাশ থেকেই গাছগাছালিগুলো কেমন যেন বিবর্ণ আকার ধারণ করেছে, যেন প্রাণহীন সব। একটা প্রায় অস্পষ্ট হয়ে যাওয়া টিলা, হাঁটা পথ টিলার উপর অবধি চলে গিয়েছে। তবে সেই পথে যে বহুদিন কেউ হাঁটেনি সেটা রাস্তার উপর জমে থাকা আগাছার সারি দেখেই বুঝতে পারলেন স্যামুয়েল। ব্যাগ থেকে লম্বা ছুরিখানা বের করে আনলেন তিনি। মানুষজন না থাকুক, এইসব এলাকায় বুনো জন্তুরও ভয় থাকতেই পারে। এই বস্তুটা সবসময় নিজের কাছে রাখেন স্যামুয়েল। বেশ অনেকক্ষণ হাঁটা হয়ে গেল তার। এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা, ঝোপঝাড়, কাঁটা গাছ এড়িয়ে চলাই দায়, কিন্তু লক্ষ্যে পৌঁছাতে তো হবেই। মাথার ওপরের সূর্য লম্বা লম্বা গাছের আড়ালে ঠেকেছে। বুনো জন্তু তো দূর, একটা সামান্য পাখির ডাকও কানে আসেনি তার। গাছের শুকনো পাতা পড়ার আওয়াজ ছাড়া আর কিছুই শোনা যাচ্ছে না। আপাদমস্তক বিবর্ণ প্রাণহীন লম্বা লম্বা গাছের সারিতে ঢাকা, আলো আঁধারির কুয়াশায় ঢাকা এই নির্জন পাহাড়খানা যেন বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন সাক্ষাৎ এক মৃত্যুপুরী। স্থানীয় লোকের ভয় পাওয়াটা খুব স্বাভাবিক, মনে মনে ভাবলেন স্যামুয়েল। দূর, এসব কি ভাবছেন তিনি। কিন্তু জায়গাটার আবহাওয়া, স্থানীয় লোকেদের ভয়, বুড়ো রুথ, কালকের মাতালটার কথা সব মিলিয়ে যেন তার নার্ভের উপরে বেশ চাপ পড়েছে। গাটা এখন বেশ ছমছম করছে তার। একটা শব্দ করে কাছাকাছি ভারী কিছু যেন একটা পড়ল। থমকে দাঁড়ালেন স্যামুয়েল। কান খাড়া করে শুনলেন আবার কিছু শোনা যায় কিনা। কানের পাশ দিয়ে দুফোঁটা ঘাম ঝরে পড়ল তার। ওই তো আবার। হাতের ছুরিটাকে শক্ত করে ধরলেন তিনি। আওয়াজটা এবার যেন একটু কাছে মনে হলো। না, এইবার ব্যাপারটাকে আর সত্যি ভালো লাগছে না তার। এখানে না এলেই বোধহয় ভালো হতো। কি করবেন? ফিরে যাবেন? অন্ধবিশ্বাস আর কুসংস্কারের কাছে হার মানবে শেষ পর্যন্ত? কিন্তু তাহলে যে নিজেই নিজের কাছে ছোট হয়ে যাবেন স্যামুয়েল। এসেছে যখন, তখন সবটা দেখেই যাব। তার জন্য যা মূল্য দিতে হয় আমি দেব, মনে মনে বললেন স্যামুয়েল। হাঁটতে লাগলেন তিনি। না, অনেকক্ষণ আর কোনো শব্দ আসেনি। যাকে পাথরটা তোর কিছু গড়িয়ে পড়েছিল বোধ হয়। হ্যাঁ, তারই শব্দ। ব্যাগ থেকে জল বের করে খেলেন স্যামুয়েল। কি ভেবে নিয়েছিলেন তিনি। নিজের নির্বুদ্ধিতায় হাসি পেল তার। কিন্তু ওটা কি? শিউরে উঠলেন তিনি। গাছের মধ্যে ঝুলন্ত একটা লম্বা কঙ্কাল কোনো এক সরীসৃপের অবশিষ্ট বহন করছে। ধীরে ধীরে বাকি গাছগুলোর দিকেও নজর গেল তার। প্রায় অনেক গাছেই তাই, কোনো না কোনো প্রাণীর অবশিষ্ট
এমনভাবে গাছের সঙ্গে আটকে আছে যেন মনে হচ্ছে তাদের অজান্তেই কেউ তাদের চিরনিদ্রায় ঘুম পাড়িয়ে দিয়েছে। এবারে আওয়াজটা একেবারে ঘাড়ের কাছে। চমকে ফিরে তাকালেন স্যামুয়েল। একটা জমাট বাঁধা অন্ধকার যেন ছুটে আসছে তার দিকে। আর তার পক্ষে স্থির হয়ে থাকা সম্ভব হলো না। দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়াতে শুরু করলেন তিনি। কাঁটা ঝোপে লেগে কত জায়গা যে ঝরে গেল তার ইয়ত্তা নেই। পাথরে ঘষা খেয়ে কত রক্তবিন্দু যে ঝরে পড়ল সেদিকে হুঁশ ছিল না স্যামুয়েলের। যে করেই হোক ওই অজানা বিভীষিকার হাত থেকে মুক্তি পেতেই হবে তাকে। দৌড়াতে দৌড়াতে কখন যে পাহাড় চূড়ায় পৌঁছে গিয়েছেন খেয়ালই ছিল না স্যামুয়েলের। খেয়াল যখন পড়ল তখন সামনে সেই কাঠের বাড়িটা, যাকে ঘিরে এত রহস্য। হঠাৎ কিসে যেন একটা হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়লেন তিনি। উঠে দেখলেন একটা নরকঙ্কাল তার জুতোতে আটকে গিয়েছিল। না, এই একটু ভুল হলো তার। একটা নয়, বরং অজস্র নরকঙ্কাল ইতস্তত ছড়িয়ে আছে। তাদের দেহে লেগে থাকা জীর্ণ পরিধানের অবশিষ্টগুলো দেখে মনে হলো যেন হঠাৎ করেই মানুষগুলো অসীমের কোলে ঘুমিয়ে পড়েছে। এবার আওয়াজটা একদম কাছে, একদম যেন ঘাড়ের কাছে কেউ একটা নিঃশ্বাস ফেলল। আর ভাবার সময় ছিল না স্যামুয়েলের। তিনি সোজা কাঠ বাংলোর দিকে দৌড়ে লাগালেন। কি অদ্ভুত! এতদিনের পরিত্যক্ত হয়ে যাওয়া সত্ত্বেও বাড়ির ভেতরখানা কি সুন্দর রয়েছে আজও। কেউ যেন যত্ন নিয়ে পরম মমতায় রক্ষণাবেক্ষণ করে চলেছে। না, এইসব ভাবার সময় এখন নয়। নিজেকে মনে মনে দুষলেন স্যামুয়েল। বরং সামনের দরজায় যে বিপদ দাঁড়িয়ে রয়েছে তাকে কোনোভাবে এই বাড়িতে আটকে ফেলে স্যামুয়েলকে ফিরতি পথ ধরতে হবে। কিন্তু ওই বিভীষিকাকে এই দুর্বল বাড়ির দেওয়ালগুলোকে আটকে রাখতে পারবে? কিংবা এই বাড়িটাই যদি তার নিজের হয়? আর ভাবতে পারছেন না তিনি। বাড়ির শেষ প্রান্তে এসে পড়েছেন তিনি। আশেপাশে ছড়িয়ে থাকা আসবাবপত্র দেখে এটাকে রান্নাঘর বলেই মনে হচ্ছে। লুকানোর জায়গা খুঁজতে খুঁজতে হঠাৎ তার নজরে পড়ল বাম দিকের দেওয়ালের মাঝ দিয়ে একটা চোরা কুঠুরির সিঁড়ি নেমে গেছে। অনেক সময় মানুষ বেশি ভয় পেলে সাহসীও হয়ে যায় সেই ভয়ের উৎস সন্ধানে। হয় সে ভয়টা চিরকালের জন্য কেটে যায়, নয়তো সেই মানুষটাই হারিয়ে যায় চিরতরে। ডান হাতের ছুরিটা আরো শক্ত করে ধরলেন স্যামুয়েল। বুক টেনে একটা দীর্ঘশ্বাস নিলেন। তারপর বাম হাত দিয়ে পকেট থেকে টর্চটা বের করে আনলেন। চোরকুঠুরির সিঁড়িটা বেশ অন্ধকার। পেছনে পায়ের শব্দটা জানান দিচ্ছে যে সেই বিভীষিকা একটু একটু করে এগিয়ে আসছে এদিকে। সবটাই খুব গাঁজা করে শোনালো, তাই না? একটা চুমুকে বাকি পানীয়র গ্লাসটা শেষ করে প্রশ্ন করলেন স্যামুয়েল। আগে না, আপনি আমার ওয়ার্কফিল্ড সম্বন্ধে জানলে এই চিন্তা আপনার মাথায় আসতো না। এনিওয়ে, তারপর সেই চোরা কুঠুরিতে নেমে আপনি কি দেখলেন? পুরনো বাড়ির মাটির নিচে আগে ওয়াইন রাখার ব্যবস্থা থাকতো। এটাও মনে হয় সেরকমই ছিল। চারিদিকে ছড়িয়ে থাকা ভাঙা ওয়াইনের বোতলগুলো সেটাই তো জানান দিচ্ছিল। তবে আরও একটা জিনিস ছিল সেখানে, জানেন? কি জিনিস? একটা কফিন। কফিন? হ্যাঁ, আর তাতে কি ছিল জানেন? কি? একটা মহিলার মৃতদেহ। মৃতদেহ বলতে মামি? না, মামি নয়, একদম ফ্রেশ একটা মৃতদেহ। শরীরের উত্তাপ যেন বলছে সে জাস্ট কিছুক্ষণ আগেই মারা গেছে। কি এবার আমার নেশা হয়ে গেছে মনে হচ্ছে, তাই না? আপনি বলতে থাকুন স্যামুয়েল। প্রফেসর মাথা নাড়লেন। ওই চরম বিপদের মুহূর্ত জানেন আমার কীভাবে একটা ধারণা তৈরি হয়ে গেছিল যে ওই বিভীষিকার হাত থেকে যদি কেউ আমাকে বাঁচাতে পারে
সেটা ওই কফিনটাই। উপায়ন্তর না পেয়ে আমিও ঢুকে পড়লাম জানেন ওই কফিনের মধ্যে, জায়গা ভাগ করে নিলাম সেই নীরব রমণীর সাথে। বিশ্বাস করুন, ওই মৃতদেহর আলিঙ্গন ব্যতীত আমার ওই মুহূর্তে এর থেকে ভালো অপশন ছিল না। আর তারপরের অংশটা শুধুই পালানোর, কিভাবে প্রতি মুহূর্তে ক্ষত বিক্ষত হয়ে প্রাণ হাতে করে নিয়ে ওই বিভীষিকার চোখ এড়িয়ে আবার সরাইখানায় ফিরে এলাম, তা আমি নিজেও জানি না। জানেন, ওই যুদ্ধ বিধ্বস্ত অবস্থায় আমি যখন সেদিন এই সরাইখানায় ফিরে এসেছিলাম, মালিক এডগারের ফার্স্ট রিয়াকশন কি ছিল জানেন আমাকে দেখে? কি? এডগার বলেছিল, স্যামুয়েল, তোমার মূর্খামির চরম মূল্য চোকাতে হবে তোমাকে। সেন্ট মন্টিয়াস কিন্তু তোমাকে ছাড়বে না। আমি তোমাকে বারণ করেছিলাম, কিন্তু তুমি তো শুনলে না। এবারে অপেক্ষা করো তোমার অন্তিম পরিণতির জন্য। মানে ঠিক বুঝলাম না। কিন্তু আমিও সেদিন বুঝিনি জানেন, তবে আজ বুঝি। দেখুন, হেয়ালি করে সময় নষ্ট না করে যদি আপনি প্রকৃত সত্যটা আমায় বলেন, তাহলে আমি হয়তো আপনার কিছুটা সাহায্য করতে পারি। আমার সাহায্য? না মশাই, স্বয়ং শয়তান ছাড়া আমার আর কেউ সাহায্য করতে পারবে না, এমনকি আপনার ওই পরম পিতাও নয়। এই পর্যন্ত বলেই হো হো করে আগের মতোই পাগলের মতো হাসতে থাকেন স্যামুয়েল। এডগাররা সেদিন যেটা বলতে চেয়েছিল সেটা হলো, আমি ওই ঘটনার পরের দিনই নিজেকে কিছুটা সামলে নিয়ে ভোরের বেলায় বেরিয়ে পড়েছিলাম। একটাই বাস যায় এখান থেকে শহরে, কিন্তু কি? বাসটা কিছু দূর যাওয়ার পরই থেমে যায়। খবর আসে বাস আর যাবে না আজকের মতো। সামনের মোড়ে নাকি উপর থেকে একটা পাথর এসে পড়েছে, রাস্তা বন্ধ। হতোদ্যম হয়ে নেমে পড়ি, আবার ফিরে আসি এই সরাইখানায়। এডগাররা মুচকি হাসে, এটা হবে তারা যেন জানতো। সেদিনটা কোনো মতে কাটিয়ে আবার পরের দিন ভোরে জানেন তো আরেকটা বাসে চেপে বসি। সেদিনও বাসটা স্টার্ট নেয়নি। কেন? যান্ত্রিক গোলযোগ, বাস আর যাবে না। আমি অবশ্য হাল ছাড়িনি। সেন্ট মন্টিয়াস যে করেই হোক আমাকে ছাড়তেই হতো। বিভীষিকার হাত থেকে তো রক্ষা পেতে হবে। পরের দিন ভোরেও আমি আবার ওই বাসে চাপতে যাই জানেন, কিন্তু স্থানীয় বাসের যাত্রীরা আমাকে আর বাসে চাপতে দেয়নি জানেন, কারণ ওরা জানে সেন্ট মন্টিয়াস আমাকে ছাড়বে না, আর আমি ওই বাসে এসে বসলে ওদের বাসও আর ছাড়বে না। মদের ঘোরে প্রায় বেহুঁশ স্যামুয়েলকে তার রুমে শুইয়ে দিয়ে এসে নিজেও শুতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন প্রফেসর। বিছানা প্রস্তুত করছিলেন। তবে স্যামুয়েলের ঘটনাটা প্রফেসরের মাথায় ঘুরছে। লোকটার মদ খাওয়ার বহর দেখে পুরোপুরি তাকে বিশ্বাস করতে মন চায়ও না। তবে এটাও সত্য যে সরাইখানার বাকি লোকদের কনস্ট্যান্ট তাদের টেবিলের দিকে তাকিয়ে থাকা দেখে এটাও মাথায় আসে যে সেন্ট মন্টিয়াসে কিছু একটা গড়বড় তো রয়েইছে। যাই হোক, নিজের জীবনের শিক্ষা দিয়ে এটুকু অন্তত প্রফেসর সোম বুঝেছেন যে তিনি আসলে যে কাজেই আসুন না কেন, কোনো না কোনো অন্য সমস্যায় তিনি জড়িয়ে পড়বেন। তাই ঝুঁকি নেননি তিনি। স্যামুয়েলের ঘরের জানলায়, দরজায়, বিছানার চারপাশে কালো লবণ ছড়িয়ে দিয়ে এসেছেন। আর বেহুঁশ স্যামুয়েলের গলায় দেশি রসুনের মালা। এইসব ভাবতে ভাবতে কখন যে চোখের পাতা জুড়িয়ে গেছিল প্রফেসর বুঝতেও পারেননি। হঠাৎ একটা পাশবিক আর্তনাদে ঘুমটা ভেঙে যায় প্রফেসর সোমের। কোথা থেকে আওয়াজটা আসছে বুঝতে দেরি হয় না তার। এক লাফে তিনি বিছানা থেকে উঠে পড়েন,
ব্যাগটা থেকে প্রয়োজনীয় কিছু জিনিস বের করে ছুটে যান তিনি 3 তলায় স্যামুয়েলের রুমের দিকে। যেমনটা আন্দাজ করেছিলেন ঠিক তাই। 3 তলায় ওঠার সিঁড়ির মুখ ঘিরে রয়েছে সরাইখানার মালিক এডগার আর তার এক বেয়ারা। প্রফেসরকে দেখেই রক্তচক্ষু নিয়ে তারা বাধা দিতে চাইল, কিন্তু স্থূলকায় স্থবির এডগার আর তার বেয়ারার পক্ষে বিদ্যুৎ গতির প্রফেসরকে আটকানো সম্ভব ছিল না। তাদের প্রায় ধাক্কা দিয়ে উঠে এলেন প্রফেসর 3 তলায়। ছুটে চললেন স্যামুয়েলের রুমের দিকে। এক লাথিতে বন্ধ দরজাটা খুলে ফেললেন তিনি, কিন্তু এর পরের দৃশ্যটার জন্য প্রস্তুত ছিলেন না তিনি। তার শির দ্বারা বেয়ে একটা হিমেল স্রোত নেমে গেল। প্রফেসর দেখলেন স্যামুয়েল বিছানার ওপর শুয়ে কাটা মুরগির মতো চিৎকার করে চলেছে, আর তার উপরে ঝুঁকে রয়েছে কালো আলখাল্লা পড়া একজন। তার মুখ দেখা যাচ্ছে না। তুমি যেই হও, এই মুহূর্তে সরে দাঁড়াও স্যামুয়েলের থেকে। সরে যাও, সরে যাও বলছি। দাঁতে দাঁত চেপে বলে উঠলেন প্রফেসর, কিন্তু সেই মূর্তির মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করা গেল না, বরং স্যামুয়েলের চিৎকারে তীব্রতা আরও বেড়ে গেল। আরে ও কি! হায় ঈশ্বর! প্রফেসর দেখলেন স্যামুয়েলের শরীরে একটা আঙুল ছুঁয়ে রয়েছে সেই আলখাল্লা পড়া ব্যক্তি, আর স্যামুয়েলের শরীরটা নিমেষে বুড়িয়ে যাচ্ছে। চর্বি, মাংস, চামড়া নিমেষে হাড়ের সঙ্গে মিশে যাচ্ছে। আর দেরি করা ঠিক হবে না। পকেট থেকে রিভলভারটা বের করে সেই মূর্তির দিকে প্রফেসর সিলভার বুলেট দেখে দিলেন বেশ কয়েকটা। বারুদের ধোঁয়ায় রুমটা ভরে গেল, কিন্তু কি আশ্চর্য, এক বিন্দু নড়ল না সেই মূর্তি। শেষ অস্ত্র হিসাবে পবিত্র জেরুজালেমের তেল বালির মিশ্রণের বোতলটা ছুঁড়ে মারলেন তিনি তার দিকে। বিকট একটা শব্দ করে বোতলটা তার গায়ে লেগে ভেঙে গেল। মিশ্রণটা ছড়িয়ে পড়ল তার সারা গায়ে। এইবার সেই মূর্তিটা প্রফেসরের দিকে ফিরে তাকাল। উফ, কি বিভৎস সেই দৃষ্টি! কালো আলখাল্লায় মোড়া শরীরটা যেটুকু নজরে আসে, প্রফেসর দেখলেন একটা বিকৃত বিভীষিকাকে। দীর্ঘদিন ধরে পচিয়ে গলে শুকিয়ে যাওয়ার পর কোনো লাশের যেমন অবস্থা হয়, ঠিক সেই রকমই নির্জীব সেই মূর্তি। শুধু তার চোখ দুটো ছাড়া। চোখ দুটোর কোটরে যেন নরকের ধিকধিকি আগুন জ্বলছে। সময় যেন থমকে গেছে সেখানে। বিকট শব্দ করে মূর্তিটা প্রফেসরের দিকে তাকিয়ে হাসতে শুরু করল। জীবনে প্রথমবার অসহায়ের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রফেসর সোম দেখতে লাগলেন কিভাবে সেই বিভীষিকার স্পর্শে স্যামুয়েলের তরতাজা শরীরটা একটু একটু করে দুমড়ে মুচড়ে একটা ছোট্ট শুকনো ধুলোর পিণ্ডে পরিণত হচ্ছে। সে রাত্রে স্যামুয়েলের রুম থেকে কিভাবে নিজের রুমে ফিরে এসেছিলেন সে কথা তার মনে পড়ে না। শুধু এইটুকু মনে পড়ে যে সেই রাত্রের মতো অসহায় নিজেকে আগে কখনো লাগেনি তার। এতদিনের জ্ঞান, বুদ্ধি, অভিজ্ঞতা সব চিৎকার করে প্রতি মুহূর্তে টিটকিরি দিয়ে যাচ্ছিল প্রফেসরকে। না, এভাবে হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয় তার পক্ষে। আজকের দিনটা সময় নিতে হবে, আর তার মধ্যে দুটো কাজ করতে হবে তাকে। এক, চার্চকে সব ঘটনা জানিয়ে ইমিডিয়েটলি একটা টেলিগ্রাম করতে হবে, যাতে বাকিটা তারা এসে সামলান। আর দ্বিতীয়টা হলো, কাল রাত্রে সেই ঝড় বয়ে যাওয়ার পর প্রফেসরের কিছুটা সময় লাগবে নিজেকে সামলে নিতে, নিজের স্নায়ুগুলোকে চাঙ্গা করে, তবেই না তিনি আগামী যুদ্ধে ঝাঁপাতে পারবেন। আমি কি ভেতরে আসতে পারি? রুমের দরজায় কড়া নাড়ার শব্দ হলো। কি হলে চোখ রাখলেন প্রফেসর। এক পাদ্রী দরজার ওপাশে। দরজা খুলে দিলেন প্রফেসর। আসুন। ধন্যবাদ। এই সময় এসে আপনাকে বিরক্ত করার জন্য আমি ক্ষমা প্রার্থী।
তবে লোকমুখে কালকের রাতের ঘটনা শুনে আর আপনার কথা শুনে আমি আসতে বাধ্য হলাম। ঠিক বুঝলাম না, লোকমুখে আমার নাম শুনে বলতে? আপনি কি আমাকে চেনেন? কিন্তু আপনাকে তো ঠিক মনে পড়ছে না আমার। এই দেখেছ, নিজের পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি ফাদার জোসেফ, এই লোকাল চার্চেই থাকি। তুমি তো আমার থেকে অনেকটা ছোটই হবে, তাই না? তুমি করেই বলি। আমি চার্চের কাজে যখন শহরে যাই মাঝে মাঝে তোমাদের কথা শুনি। বিশেষ করে তোমার নাম তো আমি অনেক শুনেছি। পরম পিতার আলোর যোদ্ধা হয়ে তুমি কত ভালো ভালো কাজ করেছো। এই ক্রমবর্ধমান অন্ধকার মেটাতে তোমাদেরই তো দরকার। হ্যাঁ, কিন্তু ফাদার, কাল যে আমি বাজেভাবে পরাজিত হয়েছি, আমি জানি না কিভাবে এটাকে ওভারকাম করে এগিয়ে যাব। দেখো, রাতের পরেই ভোর আসে, তাই হাল ছেড়ে দিয়ে বসে থাকলে তো ওই গুমোট বাঁধা অন্ধকারগুলো আরো ছড়িয়ে পড়বে, তাই না? সে তো ঠিক ফাদার, আমি নিজের প্রাণের মায়া করি না, কিন্তু আমার কাছে এমন কোনো অস্ত্র অবশিষ্ট নেই যাতে আমি ওই বিভীষিকাকে প্রতিহত করতে পারবো। মানুষের সব থেকে বড় অস্ত্র কি জানো? তার নলেজ, তার জ্ঞান। জন্মাবধি আমি সেন্ট মন্টিয়াসে আছি। এমন অনেক কিছু জানি বা দেখেছি যেগুলো সাধারণের পক্ষে নেওয়া সম্ভব নয়, কিন্তু তুমি তো সাধারণ নও, তুমি পারবে। ঠিক বুঝলাম না ফাদার। দেখো, আমার হাতে আর বেশি দিন সময় নেই। থাকলে একদিন নিজেই ওই পাহাড়ি টিলার শয়তানের রাস্তায় পা বাড়াতাম, কিন্তু এই শরীর আমাকে সে পারমিশন দেয় না। তুমি নবীন প্রাণ, সাহসে আর আত্মবিশ্বাসে ভরপুর। কেউ পারলে তুমি পারবে। আমাকে কি করতে হবে? আমি তোমাকে একটা জিনিস দেব, বুঝলে? তবে শর্ত একটাই, কাজ শেষ না হওয়া অবধি কোনো প্রশ্ন তুমি করতে পারবে না। আর কাজের শেষে তুমি বিনা বাক্য ব্যয়ে সেটা আমাকে ফেরত দেবে, ঠিক আছে? কি জিনিস ফাদার? বুড়ো ফাদার জোসেফ তার গাউনের ভেতর থেকে একটা অদ্ভুত আকারের ছুরি বের করে আনলেন। কোনো জন্তুর শিঙের মতো কিছু দিয়ে সেটা তৈরি, আর তার হাতলের জায়গায় লাগানো রয়েছে একটা হাতির দাঁতের মতো কিছু একটা জিনিস। আর সারা ছুরিটায় অদ্ভুত অদ্ভুত অশৈলিক কারুকার্য করা। ওয়েট মাই সন, এই নাও তোমার সব প্রশ্নের উত্তর। ছুরিখানা প্রফেসর সোমের মুখের ওপর নাচিয়ে মিটিমিটি হেসে চললেন ফাদার জোসেফ। ভোরের আলো এখনো ঠিক করে ফোটেনি। আলো আধারির খেলা চলছে চারিদিকে। বাতাসে বেশ একটা শিরশিরানি ভাব। বাইরের মুক্ত বাতাসে এসে হাঁপ ছেড়ে বাঁচলেন প্রফেসর সোম। এডগার আর তার সাথীরা কাল রাত্রের ঘটনার পর যে প্রফেসরের রুমের বাইরে তালা ঝুলিয়ে রাখবে সে কথা প্রফেসর ভালোভাবেই জানতেন। তাই পেছনের জানলার শিক ভেঙে সবার অলক্ষ্যে নিঃশব্দে বেরোনোর কাজটা প্রফেসরের পক্ষে বেশ কষ্টসাধ্য ছিল বইকি। বুক ভরে একটা নিঃশ্বাস নিয়ে নিলেন প্রফেসর, কারণ এর পরে এ সুযোগ মিলবে কি না তিনি জানেন না। এতদিনে নয় করে কম সুপারন্যাচারাল এন্টিটির সাথে তার মোলাকাত হয়নি, কিন্তু এই প্রথমবার নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে তার। কারণ যে এন্টিটির ওপর কালো লবণ, সিলভার বুলেট, এমনকি জেরুজালেমের পবিত্র বালি পর্যন্ত কাজ করে না, তার সাথে তিনি কীভাবেই অসম যুদ্ধে জয়ী হবেন এই উত্তর তার জানা নেই। এমনকি প্রফেসরের যে সব থেকে ধারালো অস্ত্র ইনফরমেশন, নলেজ, সেটাও হার মেনেছে এই অজানা বিভীষিকার সামনে। তিনি বিন্দু মাত্র জানেন না যে কী ধরনের এন্টিটির সঙ্গে লড়তে চলেছেন তিনি। কিন্তু পেছনে ফিরবারও কোনো উপায় নেই। না স্যামুয়েলের মুখ তিনি ভুলতে পারছেন, না তার এতদিনের শিক্ষা তাকে পিছু হটবার অনুমতি দেয়। টিলার রাস্তায় এগিয়ে চললেন প্রফেসর।
চার্চকে টেলিগ্রাম তো করেই দিয়েছেন তিনি। সত্যি সত্যি যদি আজকের মধ্যে আর ফিরে আসতে না পারেন, তাহলে ওনারা এসেই করবে যা করার। স্যামুয়েলের কথা মতোই টিলার রাস্তায় ওঠার মুখেই ওয়ার্নিংয়ের বোর্ডটা চোখ এড়ালো না প্রফেসরের। আর হ্যাঁ, বেড়ার এপাশে টিলার এলাকা শুরু হওয়ার পর থেকেই আবহাওয়ায় একটা পরিবর্তন বেশ ভালো অনুভব করতে পারছেন তিনি। গাছপালা ঝোপঝাড়ে কেমন একটা বিষণ্ণতা, যেন নিঃশব্দ চারপাশ, যেন মৃত্যুর একটা কালো ছায়া বহির্জগৎ থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই পার্টিকুলার অঞ্চলটাকে। কিন্তু সেসবে মন দেওয়ার সময় প্রফেসরের কাছে ছিল না। টিলার নির্জন পথ ধরে চারিদিকে সতর্ক দৃষ্টি রেখে এগিয়ে চললেন প্রফেসর। উচ্চতা যত বাড়তে লাগল, স্যামুয়েলের বলে যাওয়া দৃশ্যাবলীও চোখের সামনে স্পষ্ট হয়ে উঠতে লাগলো। সত্যি এই এলাকাটার অপার্থিব নির্জনতা শিরদাঁড়া পেয়ে হিমস্রোত বওয়াতে সক্ষম। কিছুক্ষণ থমকে দাঁড়ালেন তিনি। একটা পারপেন্ডিকুলার বাঁকে এসে পৌঁছেছেন প্রফেসর। এখানেই ফাঁদটা পাতা ঠিক হবে, ভাবলেন প্রফেসর। কারণ পথের এপাশ আর ওপাশ আর একদিক থেকে সম্পূর্ণ দেখা সম্ভব নয়। ব্যাগ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র বের করে নিলেন তিনি। ফাঁদখানা পাততে আরও বেশ খানিকটা সময় ব্যয় হলো তার, যদিও তিনি ভালো করেই জানেন যে এই ফাঁদ সেই কায়ার জন্য কতটা ঠুনকো। বাঁকটা পেরোতেই একটা তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এলো প্রফেসরের। দূরে টিলার শিখরে দেখতে পেলেন সেই বাড়িটা, যাকে ঘিরে এত রহস্যের মায়াজাল ছড়িয়েছে। কি আশ্চর্য, বাড়িটার চারপাশে বুনো আগাছার আধিপত্য থাকলেও বাড়িটাকে কিন্তু তারা স্পর্শ করতে পারেনি। যেন কেউ পরম মমতায় বাড়িটাকে বাইরের রুক্ষতা থেকে বুক পেতে আগলে রেখেছে। হঠাৎ পায়ের তলায় একটা মরাত করে শব্দ হওয়ায় এ কি? এ তো মানুষের হাড়। নিচের দিকে তাকালেন প্রফেসর, শিউরে উঠলেন। না, স্যামুয়েল এখানেও বাড়িয়ে বলেন। অজস্র হাড় ইতস্তত ছড়িয়ে রয়েছে চারিদিকে। মুহূর্তের জন্য অন্যমনস্ক হয়ে গিয়েছিলেন প্রফেসর। খেয়াল করেননি একটা মোটা কাঠের গুঁড়ি তীব্র বেগে ধেয়ে আসছে তার দিকে। মাথাটা অসম্ভব ভারী হয়ে আছে, বেশ ব্যথাও করছে। বুকের উপর কি যেন একটা চেপে বসে আছে। নিঃশ্বাস নিতেও বেশ কষ্ট হচ্ছে তার। সম্বিত ফিরে এলো প্রফেসরের। বুঝলেন একটা উঁচু পিলারের সঙ্গে তাকে উল্টো করে পায়ে বেঁধে ঝোলানো হয়েছে। অবশেষে মুশিল তাহলে আলোচনার। একটা অপার্থিব গলা প্রফেসরের কানে এলো। চোখ ঝাপসা হয়ে আছে, দৃষ্টি বেশি দূর যায় না, তবুও বাইরের পড়ন্ত সূর্যের যে রেখা আসছে তাতে প্রফেসর বুঝলেন যে তাকে কোনো একটা ঘরের মধ্যে এনে রাখা হয়েছে। আমি জানতাম তুই আসবি। আওয়াজটার দিকে লক্ষ্য করে চোখ ঘোরানোর চেষ্টা করলেন প্রফেসর। সেদিন দেখেই বুঝেছি তুই আসবি। তোদের মতো কিছু অন্ধকারের বিরুদ্ধে নিজেদের সব জানতা স্বঘোষিত যোদ্ধা সাজা লোকেদের সাহস প্রচুর, তাই না? আজ তোর সব স্পর্ধা, সব জ্ঞান পিপাসা মিটিয়ে দিচ্ছি চিরতরে। ঘোলাটে দৃষ্টিতে প্রফেসর দেখলেন একটা জমাট বাঁধা অন্ধকার তার দিকে এগিয়ে আসছে। যেন কালো আলখাল্লায় মোড়া সেই মূর্তিটা
স্যামুয়েলের ঘরে যাকে দেখেছিলেন প্রফেসর। একদম একদম কাছ থেকে তাকে আরো ভয়ঙ্কর লাগছে, যেন একটা বিশ্রী গন্ধে গা গুলিয়ে ওঠে তার। তোর গায়ে এই উল্কিগুলো কে এঁকেছে? পরম পিতার চালারা নাকি? অবশ্য ভালোই বেঁচে বুঝবে। এগুলো না থাকলে স্যামুয়েলের মতো তোর প্রাণ শক্তিকেও এক নিমেষে শুষে নিতাম আমি। আর তাতে তো এই খেলার আসল মজাটাই চলে যেত, তাই না? হ্যাঁ, আমি জানি অন্যদের মতো তোকে স্পর্শ করে তোর প্রাণ রস শুষে নিতে পারবো না সময়ের পূর্বে। তাই কি সুন্দর একটা ব্যবস্থা করেছি বলতো। এইভাবে উল্টে লটকে থেকে তোর প্রাণবায়ু ধীরে ধীরে তোকে ছেড়ে চলে যাবে। এই নির্জন মৃত্যুপুরীতে কেউ তোকে বাঁচাতে আসবে না, না ভগবান না শয়তান। সাক্ষী থাকবো শুধু আমি, স্বয়ং তোর মৃত্যু। তুই কে? কে তুই? আমি। কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে যায় সেই কায়া। বাইরের পড়ন্ত সূর্যের দিকে একবার তাকায়, তারপর বলে চলে, তোর হাতে এখনো অনেকটা সময় আছে বটে। সন্ধ্যা হলে অনেক অনেক যুগ আগে একটা রাজা ছিল। অন্ধকার ছিল তার রাজ্যপাট। তার বিশ্বস্ত কজন প্রহরী মিলে সেই রাজ্য চালাতো। রাজার একটা সমস্যা ছিল, সে আলো একদম পছন্দ করতো না। আলো দেখতে পেলেই সে তার প্রহরীদেরকে হুকুম দিত, যা ওটাকে গিয়ে ছিনিয়ে নিয়ে আয়। ও সময় প্রস্তুত হয়েছে। সে প্রহরীও অমনি আজ্ঞা পালনে ছোট দিল। কিন্তু অস্পষ্ট গলায় প্রশ্ন করেন প্রফেসর সোম। তোর প্রাণ এখনো অবশিষ্ট আছে তাহলে? অনন্তকাল ধরে সে প্রহরী কাজ করে চলেছে। কর্তব্য পালনে কোনোদিনও তার হাত কাঁপেনি। কিন্তু আজ প্রথমবার পাহাড় চূড়ায় সেই আলো দেখে সে স্তব্ধ হয়ে যায়। তার এতদিনের শিক্ষা, অনুশাসন, অধ্যাবসায় সব যেন হার মেনে যায়। আলোটা আসছে একটা আতুল গায়ের মেয়ের থেকে। প্রকৃতি তার সব রূপ, রস, গন্ধ যেন উজাড় করে দিয়েছে তার শরীরে। তার যৌবনাচ্ছটায় সেই দীপ্তিতে চোখ যেন ঝলসে যায়। নিজের কর্তব্য বলে সেই প্রহরীও মেতে ওঠে সেই আলোর খেলায়। হার মানে আদি মৃত্যুর কাছে নিষ্পলক দৃষ্টিতে সে চেয়ে দেখতে থাকে সেই আতুল গায়ের মেয়েটাকে। কালের অন্তঃসীমায় এই প্রথমবার বুঝি সে ভালোবেসে ফেলে। কিন্তু কালের নিয়ম যে বড় নিষ্ঠুর। বিন্দু মাত্র সাম্য বিঘ্নিত হলে সর্বনাশ নেমে আসবে। সময়ের দাঁড়িপাল্লায় যোগ বিয়োগের হিসাব চেক করেই হোক মেলাতেই হবে ভাবলো সে। এত বড় কালচক্রের মাঝে এই সামান্য বিচ্যুতি নিশ্চয়ই রাজার চোখে পড়বে না। এই ভেবে সে ওই মেয়েটার আলোকে অব্যাহতি দিয়ে ওই পাহাড় চূড়ার অন্য একটা আলোর দিকে হাত বাড়ায়, যেটা আসছিল একটা ছেলের গা থেকে। কিন্তু সেই প্রহরী ভুলে গিয়েছিল যে মৃত্যুর রাজার চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। কি তাই তো? আচমকা সেই কায়ার কথায় ছেদ পড়ে। মাথা তুলে সে দেখে কখন যেন প্রফেসর সোম তার নিজের বাঁধন ছাড়িয়ে মাটিতে দাঁড়িয়ে আছেন। প্রচুর প্রাণ শক্তি। আর তারপরে মৃত্যুর রাজা
যে সেই প্রহরীকে অভিশাপ দেয়, সে তার রাজ্য থেকে বিতাড়িত হয়ে ওই পাহাড় চূড়ায় আটকে পড়ে অনন্তকাল ধরে। এক তীব্র চিৎকার করে সেই কায়া ছুটে এসে জাপটে ধরে প্রফেসরকে। আসুরিক শক্তিতে তাকে ধরে ছুঁড়ে মারে দেওয়ালে। ছিটকে পড়েন প্রফেসর, তার মাথা ফেটে যায়, ফিনকি দিয়ে রক্ত ছোটে। তবুও প্রফেসর সোম দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ান আর বলে চলেন, আর সে অপেক্ষা করে চলে মৃত্যুর, কবে রাজা নিজে এসে তাকে কালচক্র থেকে মুক্ত করবে। পাশব চিৎকারে ঘরটা ভরে যায়। একটা হিংস্র জন্তু যেন ছুটে এসে ধাক্কা মারে প্রফেসরকে। তিনি তাসের বাড়ির মতো ছিটকে পড়েন। চোখের সামনে সব অন্ধকার হয়ে আসে। প্রফেসর বুঝতে পারেন তার প্রাণ শক্তি আর বেশি অবশিষ্ট নেই। অবশ্য সেদিন মৃত্যুর রাজা একা সেই প্রহরীকেই অভিশাপ দেননি। সেই ফুটফুটে আলোর মেয়েটাও রেহাই পায়নি তার হাত থেকে। প্রহরী প্রিয়তমা সেই মেয়েটা আজ এই বাড়ির নিচেই একটা কফিনে শুয়ে আছে, তাই না? জীবনমৃত হয়ে অনন্ত শয্যায়। তুই অনেক কিছু বুঝে ফেলেছিস, তোকে আর সময় দেওয়া যাবে না। না 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 না, তোকে আর সময় দেওয়া যাবে না। আবার ছুটে আসে সেই কায়া, তার জ্যান্ত হাত দুটো দিয়ে চেপে ধরে প্রফেসরের গলা। কিন্তু এইবার প্রফেসর সোম প্রস্তুত ছিলেন। পকেট থেকে ফাদার জোসেফের ছুরিটা বের করে আমূল ঢুকিয়ে দেন সেই কায়ার শরীর লক্ষ্য করে। বাইরে বিকট শব্দে একটা বাজ পড়ে। শোঁ শোঁ শব্দে বাতাস ধেয়ে আসে। মুহূর্তের মধ্যে যেন আবহাওয়া বদলে যায়। অস্পষ্ট দৃষ্টিতে প্রফেসর দেখতে থাকেন সেই কায়া দূরে ছিটকে পড়ে আছে। মুখে প্রচণ্ড যন্ত্রণা নিয়েও সে হাসছে। কোথায় পেলে ছবি তুই? ফাদার জোসেফ দিয়েছেন। ফাদার নাকি? মানতে পারতো না। অসীম লীলা তোমার প্রভু, অসীম লীলা। আমার অপরাধের জন্য আমাকে ক্ষমা করো তুমি প্রভু। শুধু একটাই তো বড় হয়ে গেছে প্রভু, অন্তত শেষবারের জন্য আমাকে মুক্তি দিতে তুমি নিজে আসতে পারতে বলো। কথা বলতে বলতে সেই কায়া একটু একটু করে মিলিয়ে যেতে থাকে সেই ছুরির গা দিয়ে বেরিয়ে আসা নরকের আগুনে। মাংস, চামড়া, হাড়ের বদলে জায়গা নিতে থাকে থাক থাক ছাই। কাঁপা কাঁপা পায়ে উঠে পড়েন প্রফেসর। সামনে অনেক কাজ। স্যামুয়েলের বলা পথে তিনি একটু একটু করে এগোতে থাকেন। স্যামুয়েলের কথা মতোই কিছুটা যাওয়ার পর একটা সুসজ্জিত কফিন তার নজরে আসে, যার গায়ে ছোট্ট করে একটা নাম খোদাই করা আছে। ঝুঁকে পড়ে নামটা পড়ার চেষ্টা করেন প্রফেসর সোম। লেখা আছে লুসি জোন্স। টিলা থেকে ফিরে আসার পরে মাঝে 5 দিন কেটে গিয়েছে। সেই পাহাড় চূড়ার রিপারের বিভীষিকার হাত থেকে বেঁচে ফিরলেও ক্ষতবিক্ষত অশক্ত শরীরে মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় প্রফেসরের ওই কদিন সারভাইভ করাই বেশ চাপের হয়ে পড়েছিল। ভাগ্যিস টেলিগ্রামটা ঠিক সময়ে চার্চের হাতে এসে পড়েছিল, তাই ওনারাই লোক পাঠিয়ে জ্বরের ঘোরে প্রায় বেহুঁশ অবস্থায় প্রফেসরকে সরাইখানার রুম থেকে উদ্ধার করে। লোকাল চার্চ থেকে ডাক্তার আর নার্স এসে সরাইখানার ওই রুমটাকেই প্রায় একটা মিনি হাসপাতালে পরিণত করে ফেলে। এতে অবশ্য বেশ বিব্রতই হয়েছিলেন প্রফেসর, কিন্তু কিছু করারও ছিল না। তবে সরাইখানার মালিক এডগার আর তার দলবল, এমনকি বেশ কিছু স্থানীয় লোকও কিন্তু বেশ ভড়কে গিয়েছে। প্রায়ই তারা প্রফেসরের রুমের আশেপাশে লুকিয়ে উঁকি ঝুঁকি মারত। কথা বেশ বুঝতেও পারতেন প্রফেসর। পরমপিতার আশীর্বাদে আর
ডাক্তারবাবু আর নার্সের নিরন্তর প্রচেষ্টায় অবশেষে পুরোপুরি সেরে উঠলেন তিনি। চার্চের গাড়ি এসে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। আজই প্রফেসর ঠিক করেছেন ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়বেন। সেন্ট মন্টিয়াসের সফর আপাতত শেষ। ভেতরে আসতে পারি? দরজার বাইরে থেকে একটা আওয়াজ ভেসে এলো। এই গলা ভালো করেই চেনেন প্রফেসর। তিনি জানতেন সেন্ট মন্টিয়াস ছাড়ার আগেই সে আসবে, তবে তিনিও প্রস্তুত। আসুন ফাদার জোসেফ, আসুন। সেন্ট মন্টিয়াস ছেড়ে যাওয়ার আগে আপনার সাথে আবার দেখা হবে আমি জানতাম। আসুন। হাসতে হাসতে দরজা খুলে দিলেন প্রফেসর। বেশ তো, তাহলে এটাও নিশ্চয়ই জানো যে আমি কেন এসেছি। সেটাও জানি ফাদার, কিন্তু কি? কিন্তু একটা জিনিসে আমার খটকাজে থেকেই যাচ্ছে ফাদার। স্বয়ং মৃত্যুকে মেরে ফেলার মতো ভয়ঙ্কর অস্ত্র এক সাধারণ ধর্মযাজকের কাছে কিভাবে এলো? অট্টহাস্য করে ওঠেন ফাদার। একটা দমকা হাওয়ায় জানলাটা খুলে গেল বিকট শব্দ করে। ফাদারের ব্যাক ব্রাশ করা সুবিন্যস্ত চুলখানা সেই হাওয়ায় উড়তে লাগলো, ঠিক যেন মাথার দুপাশে ঢেউ খেলানো দুটো শিং। তুমি বোধহয় নিজের চুক্তির কথা ভুলে যাচ্ছ সোম। পাহাড় চূড়ার রহস্য শেষ করার সাহায্য ছাড়া আমার আর কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কথা ছিল না। আমি কিছুই ভুলিনি ফাদার, আমি শুধু আমার হিসেবটা মিলিয়ে নিচ্ছি। তুমি বোধহয় আমার প্রকৃত পরিচয়টা এখনো ভালোভাবে বুঝতে পারোনি সোম। আমার সাথে চুক্তিভঙ্গকারীদের কিন্তু খুব একটা ভালো পরিণতি হয় না। মাফ করবেন ফাদার, কিন্তু এই পথে যেদিন প্রথমবার নেমেছিলাম সেই দিনও পরিণতির কথা আমি ভাবিনি, আজও ভাবি না। আর আলো আর অন্ধকারের এই প্রতিনিয়ত যুদ্ধে ক্ষতবিক্ষত হতে হতে আমার পরিণতি যে খুব একটা ভালো হবে না সেটা অন্তত আমি ভালো করেই জানি। ওই ছুরিটা কিন্তু তোমাদের ওই রসুনের মালা কিংবা সিলভার বুলেটের মতো খেলনা নয় সব। ওটা সাধারণ মানুষের হাতে পড়লে বিপর্যয় নেমে আসবে, সৃষ্টির সাম্য বিঘ্নিত হবে। আর একজন আলোর পূজারী হয়ে তুমি নিশ্চয়ই সেটা চাইবে না, তাই না? তাই না বলো? আমি তো কোনো চুক্তি ভাঙতে চাইছি না ফাদার, বরং নতুন করে একটা চুক্তি করতে চাইছি। আমার সাথে চুক্তি? বিকট শব্দে হেসে ওঠেন ফাদার জোসেফ। প্রফেসর সোম হঠাৎই খেয়াল করলেন বাইরে আবহাওয়ার মধ্যে বেশ একটা পরিবর্তন এসেছে যেন। এতক্ষণ যেখানে নির্মল আকাশ ছিল সেখানে কালো মেঘে ঢেকে গিয়েছে। শোঁ শোঁ শব্দে হাওয়া বইছে। আগামী দুর্যোগের অপেক্ষায় চারিদিক থম মেরে আছে যেন। হঠাৎ করে বাইরে একটা বাজ পড়ল। কেঁপে উঠলেন প্রফেসর সোম। সামান্য ঝড়েই ভয় পেয়ে গেলে সোম? তাহলে আগামী নরকের দুর্যোগকে সামলাবে কি করে? হ্যাঁ, আপনি ভুল করছেন ফাদার। আমার ভয়ের থেকেও আমার সাহসটা কিন্তু চিরকালই বেশি। তোমার মনে হয় তোমার ওই খেলনা দিয়ে তুমি আমাকে আটকাতে পারবে সোম? নাকি তোমার পরম পিতা এসে তোমাকে বাঁচাবে এই মুহূর্তে? ওপরের দিকে তাকালেন ফাদার জোসেফ। সেখানে লাল কালি দিয়ে একটা পেন্টাগন চক্র আঁকা। তোমাকে তো অনেক সমস্যার ভেবেছিলাম সোম। কিন্তু তুমি এরকম একটা কাঁচা কাজ করলে। এই সামান্য একটা চক্র আমাকে আটকাতে পারবে বলে মনে হয় তোমার? ওই যে বললেন সৃষ্টির সাম্য, সাম্যের কিছু নিয়ম তো আপনিও মানতে বাধ্য ফাদার। বেশ, তবে তাই হোক, নতুন করে চুক্তি হোক। হ্যাঁ বলো, কি চাও তুমি ছুরির বিনিময়? আমি কিছু চাই না ফাদার, তবে লুসি স্পিরিট যেন মুক্তি পায় এই কালচক্রের হাত থেকে। মূর্খ মূর্খ, তুমি যা খুশি চাইতে পারতে নিজের জন্য, কিন্তু এটা তুমি কি চাইলে? হ্যাঁ, কি চাইলে এটা? তোমাদের মানুষ প্রজাতিটাকে বুঝতে সত্যি কষ্ট হয় আমার সোম। এনিওয়ে, ঠিক আছে, ইয়োর উইশ ইজ গ্রান্টেড।
দাও দাও দাও, এবার ছুরিটা আমায় দাও। নিজের পকেট থেকে ছুরিটা বের করে ফাদারের দিকে ছুঁড়ে দিয়েই দৌড়াতে শুরু করলেন প্রফেসর। আর পেছন ফিরে তাকাননি তিনি। শুধু সিঁড়ি দিয়ে দৌড়ে নামার সময় ফাদার জোসেফের হাসিটা আর একবার প্রফেসরের কানে এলো। চিন্তা করো না সোম, চলার পথে আমাদের ঠিক একদিন দেখা হবে, আবার একদিন নিশ্চয়ই দেখা হবে। দৌড়ে এসে গাড়িতে উঠে পড়লেন প্রফেসর সোম। একপাশে স্ট্রেচারে শোয়ানো রয়েছে লুসির দেহটা, পাশে বসে আছেন এক ডাক্তার। ডাক্তারের চোখে হতাশ দৃষ্টি। এত বছরের কোমার পেশেন্ট শহরে নিয়ে গেলেও কি আর ভালো করা যাবে প্রফেসর? হবে ডাক্তারবাবু, নিশ্চয়ই হবে। কি জানেন তো, আজকাল ভগবান কথার খেলাপ করলেও শয়তান কিন্তু করে না। মুচকি হাসেন প্রফেসর, গাড়িটা ছেড়ে দেয়। তাহলে কেমন লাগলো আজকের গল্পটা? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তোমরা তো জানোই সব। আজকে গল্প পাঠে ছিল রণদীপ। অন্যান্য চরিত্রে সায়ক রক্তিম, অভিযান, সায়নী, সমাপন, ম্যাক্স এবং আমি অনুভব। শব্দ সংযোজনে সাহায্য করেছে রক্তিম, সমগ্র পরিচালনা এবং আবহ সৃষ্টিতে ম্যাক্স। আর যে অসাধারণ কভার আর্টটা দেখছো, সেটা এঁকেছে নান আদার দ্যান কভারম্যান অভিব্রত। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। টিম থ্রিলারল্যান্ডের তরফ থেকে সবাইকে জানাই শুভরাত্রি। ভালো থেকো, সুস্থ থেকো।